আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন হালেভি। পদত্যাগপত্রে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, 7 অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতার বিষয়ে আমার দায় স্বীকারের কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছি। হালেভি বলেন, সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময় তিনি দায়িত্ব ছাড়ছেন, যদিও যুদ্ধে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে তিনি স্বীকার করেছেন। সামরিক বাহিনীর বিদায়ী প্রধান আরও বলেন, যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি। হামাসের লড়াই করার এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দিতে, জিম্মিদের ফিরিয়ে আনা এবং জঙ্গিদের হামলার কারণে বাস্তুচ্যুত ইসরায়েলিদের ঘরে ফেরা নিশ্চিত করতে সেনাবাহিনী আরও লড়াই চালিয়ে যাবে। একই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিনকেলম্যানও পদত্যাগ করেছেন। গাজা এই সাউদার্ন কমান্ডের অধীনেই পড়েছে। এমন সময় ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় 2 কর্মকর্তা পদত্যাগ করলেন, যখন গাজায় 15 মাস ধরে চলা যুদ্ধ গত রোববার যুদ্ধবিরতির মাধ্যমে বন্ধ হয়েছে। এদিকে পদত্যাগ করায় হালেভির প্রশংসা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। একইভাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। লাপিদ বলেন, এখনই প্রধানমন্ত্রী ও তার গোটা বিপর্যয়কর মন্ত্রিসভার দায় নেওয়ার এবং পদত্যাগের সময়। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে কয়েক হাজার ফিলিস্তিনি যোদ্ধা গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায়। এতে 1210 জন নিহত হন। গাজায় বন্দি করে নিয়ে আসা হয় 251 জনকে। ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় নিহত মানুষের সংখ্যা 46,000-এর মতো, যার অধিকাংশই নারী ও শিশু। অপারেশন আল আকসা ফ্লাডকে আরব ইসরায়েল সংঘাতের সবচেয়ে বড় সফল ও জটিল অভিযান হিসেবে বর্ণনা করেছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা। এক ভিডিও বিবৃতিতে আবু হামজা বলেন, আল আকসা ফ্লাড অভিযান শুরু হয়েছিল আন্তর্জাতিক আইন মেনে, যা আমাদের ঐতিহাসিক ভূমিতে প্রতিরোধের অধিকার সংরক্ষণ করে। তিনি বলেন, গাজার মানুষদের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ এই সামরিক অভিযানের জবাব ছিল না, বরং এই যুদ্ধ ছিল নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের গণহত্যা উদ্দেশ্য। মুখপাত্র বলেন, আমরা আল্লাহর উপর ভরসা করে এই যুদ্ধ নেমেছি, বাড়িঘরে ফেলে এসেছি, আমাদের জনগণের উপর দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলাম আমরা। আল কুদস ব্রিগেডসের মুখপাত্র আরও বলেন, 15 লাখ মুসলিমের পক্ষ হয়ে এই লড়াইয়ে আমাদের পাশে ছিল ইয়েমেন, লেবানন, ইরান ও ইরাক। আমাদের উদ্দেশ্য ছিল যুদ্ধ যত দীর্ঘই হোক, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সবাই দেখেছে আমরা কিভাবে শত্রুর ট্যাঙ্কের বিরুদ্ধে মুখোমুখি লড়াই করেছে। এই লড়াই ছিল ভূখণ্ডের উপর আমাদের অধিকারের লড়াই। গাজায় প্রথম যেদিন ট্যাঙ্ক প্রবেশ করে, সেদিন থেকে আমাদের যোদ্ধারা মাঠ, টানেলে সর্বত্র আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করে গেছে। এদিকে পশ্চিম তীরে প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটির জেনিন শহরে চালানো অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। অন্যদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিলেছে শতাধিক লাশ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত 2 দিনে সেখান থেকে পচা গলা এসব লাশ উদ্ধার করা হয়। আল জাজিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত 10 ফিলিস্তিনি নিহত এবং আরও 40 জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। আল মায়দিনের খবরে বলা হয়েছে, শহরটিতে আল আকসা শহীদ ব্রিগেডসের প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াই হয়েছে দখলদার সেনাদের। একটি ইসরায়েলি সাঁজোয়া যান লক্ষ্য করে বোমা বিস্ফোরণের পর লড়াই শুরু হয়। বিস্ফোরণে বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়েছে। এরপর ইসরায়েলি বাহিনী হামলা শুরু করে। জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ও এলাকার 2টি স্থানে হামলা চালায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। আর গাজার সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে 2 দিনে 120টি পচা লাশ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় না বসেন, তাহলে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। তবে সেই নিষেধাজ্ঞা কেমন হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ট্রাম্প। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার উপর এমনিতেই অনেক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়ে ভাবছে, তবে তিনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনকে সমর্থনের জন্য আরও বেশি কাজ করা দরকার। ট্রাম্প বলেন, আমরা প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথা বলেছি।
আমরা শিগগিরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলবো। আমরা এই ইস্যুতে নজর রাখব। ট্রাম্প জানান তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও চাপ দিয়েছেন ইউক্রেন যুদ্ধের বিষয়ে হস্তক্ষেপ করতে। এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, শি জিনপিং এ ব্যাপারে খুব বেশি কিছু করেননি। তার হাতে অনেক ক্ষমতা, যেমন ক্ষমতা আছে আমাদের হাতে। আমি বলেছি আপনার এটি নিষ্পত্তি করা উচিত। আমরা পুরো বিষয়টি নিয়ে কথা বলেছি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে টেলিফোন করে যুদ্ধ বন্ধ করতে বলবেন ট্রাম্প। মঙ্গলবার বিবিসি টুডে অনুষ্ঠানে অংশ নেন রবার্ট উইলকি। যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ট্রাম্প ফোন করবেন বলে জানান তিনি। উইলকি বলেন, পুতিন যদি ট্রাম্পের যুদ্ধবন্ধের আহ্বানে সাড়া না দেন তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। প্রায় ৩ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ক্ষমতায় বসার পর এই যুদ্ধ মাত্র ২৪ ঘন্টায় থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পর এই যুদ্ধ বন্ধে একজন প্রতিনিধিকেও নিয়োগ দিয়েছেন। এই যুদ্ধ ঘিরে ট্রাম্পের তৎপরতায় একটি শান্তি চুক্তির চেষ্টাও করা হচ্ছে, তবে যুদ্ধ বন্ধে মস্কো কিয়েভের ঐকমত্যের সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে কোনো চাপ প্রয়োগ করতে হবে না। দেশটি এমনিতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনও হতে পারে এবছর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বিভিন্ন নির্বাহী আদেশে স্বাক্ষর করার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প একথা বলেন। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের ওভাল অফিস তার প্রধান কার্যালয়। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ প্রয়োগ করবেন কিনা। জবাবে তিনি বলেন, আমার মনে হয় না আমাকে কোনো চাপ প্রয়োগ করতে হবে। এটা এমনিতেই হবে, হয়তোবা এখনই নয়, কিন্তু তারা আব্রাহাম অ্যাকর্ডে থাকবে। সৌদি আরব এতে যোগ দেবে, হতে পারে খুব শীঘ্রই। ট্রাম্প তার আগের মেয়াদে আব্রাহাম অ্যাকর্ড নামের এক চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে 4টি আরব দেশের সম্পর্ক স্থাপন করেছিলেন। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ 4টি দেশ ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চেষ্টাও শুরু করেন ট্রাম্প। নতুন মেয়াদে প্রেসিডেন্ট হয়ে তিনি আবারও সেই চেষ্টা শুরু করবেন এমন আভাস দিয়েছেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই। যদিও গাজায় ইসরায়েলে আগ্রাসন শুরু হওয়ার পর সৌদি আরব একাধিকবার বলেছে, ফিলিস্তিন ইসরায়েল 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়িত না হলে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। গত বছরের 11 নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ইসলামী শীর্ষ সম্মেলনে উদ্বোধনী ভাষণে আরও একবার সেই অবস্থান তুলে ধরেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড, আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দেশটির শাসকদের ভূমিকা খর্ব করা ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার নিশ্চিত করার এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। পাকিস্তানের সাথে যৌথ উদ্যোগে অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে প্রস্তুত রয়েছে ইরান। এমনটাই জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি। পাকিস্তান সফরকালে ইসলামাবাদে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠকে তিনি ইরানের এই অবস্থানের কথা জানান। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক খবরে জানানো হয়েছে, ইসলামাবাদে 2 সেনা প্রধানের মধ্যে বৈঠক হয় এবং সেখানে 2 দেশের যৌথ প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ নিয়ে আলোচনা হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয় তারা পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা সামগ্রী নির্মাণে আগ্রহী। এ বিষয়ে যে কোনো যৌথ উদ্যোগ নেওয়া হলে ইরান সহায়তা করবে। এছাড়া 2 প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে যৌথ টহল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় 2 কর্মকর্তার ওই বৈঠকে। পাকিস্তানের ইরান সীমান্তে সশস্ত্র গোষ্ঠী জৈশ আল-আদল কোন মোকাবেলার জন্য যৌথ অভিযানেরও বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া পাকিস্তানের নৌবাহিনীর সাথে ইরানের নৌবাহিনীর যৌথ মহড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন জেনারেল বাঘেরি। তিনি বলেন, ইরান, পাকিস্তান, সৌদি আরবের মতো মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর একাত্মতা এই অঞ্চলের সব দেশের স্বার্থ রক্ষা করবে। প্রতিবেশী আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ব্যাপারেও তিনি গুরুত্ব আরোপ করেন। এই সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথেও বৈঠক করেন ইরানের চিফ অব স্টাফ। পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে একটি প্রতিনিধি দল নিয়ে তিনি এবারের পাকিস্তান সফর করেছেন বলে জানিয়েছে ইরান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।